প্রতি বছর অর্ধেকের বেশি আসন খালি থাকছে, বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। মান নিয়ে প্রশ্ন। ভালো কোনো সেক্টরে জব না করতে পারি তো এটাতে পড়াশোনার কোনো মানেই হয় না। অনেক প্রতিষ্ঠান এই ইউনিভার্সিটিগুলোর নাম শুনলেই অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টই করে না। বাণিজ্যিক মনোভাবকে দুষছেন শিক্ষাবিদরা। আইনি দুর্বলতায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছে ইউজিসি। সিট সংখ্যা বাড়িয়ে 3টা সেমিস্টারে ভর্তি করে তাদের ফিস দিয়ে ইউনিভার্সিটিকে রান করানোর একটা চেষ্টা করা হয়। আমাদের তো আইনগত কাঠামো যেটা সেটা ঠিক করতে হবে, টার্মস অফ রেফারেন্স ঠিক করতে হবে, টাস্ক ফোর্স যেটা আছে সেটাকে যদি কার্যকর করি তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি নিয়ামতুল্লাহ বাবু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বজনহারা 20 পরিবারের সংবাদ সম্মেলন। অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, গুম নয়, অনেকেই আছেন আত্মগোপনে। দুর্বৃত্তদের সঙ্গে হাত মিলিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশে একটি চক্র অপহরণ করছে প্রবাসী শ্রমিকদের, আদায় করছে মুক্তিপণ। ভুক্তভোগীর রোমহর্ষক বর্ণনা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধু ঘাঁটিকে জাতীয় পতাকা প্রদান। বাংলাদেশের রিজার্ভ চুরির অর্থ ফেরত না দেওয়ার সিদ্ধান্তে ফিলিপিন্স গণমাধ্যমের কঠোর সমালোচনা। দায় প্রমাণিত, তাই ফেরত দিতে বাধ্য, বললেন অর্থমন্ত্রী। এবং রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 5 শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। টাকা পয়সা অনেক কিছুই ছিল, কিচ্ছু নিতে পারি না আমরা, কিচ্ছু নিয়ে খালি জান নিয়ে গেছি। তিন বছর আগে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার পর আর কোনো খোঁজ না পাওয়ার অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেছে 20টি পরিবার। তাদের দাবি, নিখোঁজ স্বজনদের খোঁজে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও পাওয়া যায়নি কোনো প্রতিকার, আর এজন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। মানবাধিকার কর্মীরা বলছেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। তবে দেশে কোনো গুম অপহরণ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে রিপোর্ট করেছেন খান মোহাম্মদ রুমেল। ফারজানা ইসলাম 4 বছর বয়সী সন্তানের হাত ধরে এসেছেন জাতীয় প্রেস ক্লাবে 3 বছর আগে নিখোঁজ হওয়া স্বামীর সন্ধান পাওয়ার দাবি জানাতে। শুধু তিনিই নন, এদিন প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জড়ো হয়েছিলেন এরকম 20টি পরিবারের সদস্যরা। সবার একই অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভাই, বাবা, সন্তান কিংবা কাছের কোনো আত্মীয়কে। গ্রাম থেকে এসছে, চোখে শোকের জল আর কণ্ঠে স্বজন হারানোর আকুতি নিয়ে তারা তুলে ধরেন হৃদয়ের আবেগ আর হাহাকারের কথা। নিখোঁজ স্বজনের অনুপস্থিতিতে একটি পরিবারে নেমে এসেছে কেমন শূন্যতা, কিভাবে থমকে গেছে নিত্যদিনের যাপিত জীবনের স্বাভাবিক ছন্দ, তার বর্ণনা উঠে আসে তাদের বক্তব্যে। জিডি করতে গিয়েছি থানায়, আমাদের জিডি নেওয়া হয়নি, কারণ আমাদের আই উইটনেসের রেফারেন্সে যে প্রমাণ ছিল, র্যাব 1-এর গাড়ি আমাদের ভাইদেরকে তুলে নিয়ে গেছেন। জীবনকে বিপদ যুক্ত করে করা হয়েছে বলে মনে করি। এই মাসে আমি বাসা ছেড়ে দিছি। আপনার স্বামীর কথা একটু বলেন। আমার স্বামীও অনেক চেষ্টা করছে আমার ভাইকে ফেরার জন্য, কিন্তু সেও ব্যর্থ হয়েছে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে গুম অপহরণ বলে কিছু নেই। যাদের নিখোঁজ বলে দাবি করা হচ্ছে তারা আত্মগোপনে আছেন কিনা সে প্রশ্নও তোলেন মন্ত্রী। গুম বলে কোনো শব্দ আমাদের কাছে নেই। হয় এরা পালিয়ে বেড়ায়, হয় তারা নানান কারণে আত্মগোপন করে। কাজেই অভিভাবকটা মনে করেন গুম হয়ে গিয়েছে কিংবা কিছু একটা হয়ে গিয়েছে, আবারও আমরা দেখি কয়েকদিন পরে সেই গুম হওয়া ব্যক্তিটা আবার চলে আসছে। মানবাধিকার কর্মীরা বলছেন, কোনো নাগরিক নিখোঁজ হলে তার হদিস বের করার সকল দায়িত্ব রাষ্ট্রের। 3 বছরেও এসব লোকের খোঁজ না পাওয়াকে হতাশাজনক উল্লেখ করে এ ব্যাপারে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি তাদের। যেহেতু রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধেই পরিবারগুলোর অভিযোগ, সে কারণে আমরা মানবাধিকার সংগঠনগুলোর তরফ থেকে বলেছি বর্তমান তারা কি অবস্থা আছে, কারা তাদেরকে উঠিয়েছে, কেন উঠিয়েছে, এই বিষয়গুলি জানার জন্য
বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হোক। তার মতে নিখোঁজ ব্যক্তি যদি অপরাধীও হয় তবু তাকে প্রকাশ্যে এনে বিচারের মুখোমুখি করতে হবে। জনমনে আস্থা ফিরিয়ে আনার জন্য খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় দুর্বৃত্তদের সঙ্গে মিলে বাংলাদেশি একটি চক্র অপহরণ করছে সেখানে কর্মরত প্রবাসী শ্রমিকদের। গহীন জঙ্গলে আটকে রেখে পরিবারের কাছ থেকে আদায় করছে মোটা অঙ্কের মুক্তিপণ। চালানো হচ্ছে নির্মম নির্যাতন। মালয়েশিয়ান পুলিশের সহায়তায় সম্প্রতি এমনই এক ভুক্তভোগীকে উদ্ধার করেছে র্যাব। বিস্তারিত তারিকুজ্জামান শিমুলের রিপোর্টে। অপহরণের পরের দিনগুলোর কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন প্রবাসী শ্রমিক মাহবুব আলম। পাহাঙের গহীন জঙ্গলে বন্দি জীবনের প্রতিটি মুহূর্ত তার কেটেছে মৃত্যু যন্ত্রণায়। সারা রাতের মধ্যে বর্ষা যেন আইসে, বর্ষার দিকে আমি দম সারতে পারতেছি না, শীতে মরে যাচ্ছে। পরে আতো বাংলা পাও বাংলা দিচ্ছে। মাহবুব জানায়, পুলিশ পরিচয়ে গত 26 নভেম্বর মধ্যরাতে পাহাঙের ভাড়া বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় মালয়েশিয়ান দুই যুবক। এরপর তাকে হস্তান্তর করা হয় 4 বাংলাদেশির হাতে। তারা তাকে নিয়ে যায় কুন্তাঙের গহীন জঙ্গলে। সেখানে আটকে রেখে চালানো হয় অকথ্য নির্যাতন। চাওয়া হয় মোটা অঙ্কের মুক্তিপণ। 10 লাখ টাকা দিতে হবে। আমি টাকা কই পাই? বাড়িতে ফোন দেয়, যাবার বেঁচে কিনা টাকা দিয়ে দাও, আমি মরে যেতে আছি। টাকা কই পাইতেছি? টাকা তো পাইতে সময় লাগবে। সময় যত হয় তত আমার ওই জায়গায় অত্যাচার বেশি করতে থাকে। মুক্তিপণের টাকা আদায় করা হচ্ছিল অপহরণকারী চক্রের এদেশীয় সহযোগীদের দিয়ে। ঘটনা জানার পর তাদের 3 জনকে আটক করে র্যাব। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত 1 ডিসেম্বর মাহবুবকে উদ্ধার করে মালয়েশিয়ান পুলিশ। র্যাব জানায়, চক্রের বাকি সদস্যদের ধরতে তৎপরতা অব্যাহত রেখেছেন তারা। অলমোস্ট বলা চলে এরা কিন্তু সবাই পারিবারিকভাবে বেশ সুসম্পর্কিত। এই অপহরণকারী চক্রটি বাংলাদেশে যারা আছে এবং বিদেশেও যারা আছে টুরিস্ট হিসেবে গমন করে এবং ওখানে এরকম বেশ কিছু ইনসিডেন্ট করার পরে, যেহেতু এটা মুক্তিপণ তো একটি সহজ উপায় খুব কম সময়ে অর্থ উপার্জনের জন্য, সেক্ষেত্রে কিন্তু তারা ওইটা করে আবার কিন্তু বাংলাদেশে ব্যাক করে। মুক্তিপণের টাকা না দিতে পারলে অনেককে কিন্তু তারা মেরেও ফেলে। অপহৃত মাহবুবের গ্রামের বাড়ি ভোলার চর আইচা উপজেলার দক্ষিণ চর আইচা গ্রামে। ভাগ্য পরিবর্তনের আশায় 2007 সালে মালয়েশিয়ায় পাড়ি জমায় সে। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। এই এক্সাইটমেন্টগুলো দ্বিগুণ করতে আমরা রবি আর এয়ারটেল একসাথে তৈরি করছি 1 নম্বর নেটওয়ার্ক। একটি রবি বা এয়ারটেল সিম কিনলে একটির সাথে আরেকটি ফ্রি। ডাকছি আগামী, শুনছেন? বিমান বাহিনীর সদস্যদের দক্ষতা ও মুক্তিযুদ্ধের আদর্শে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, জনগণের কষ্টার্জিত অর্থে বিমান বাহিনীর জন্য কেনা প্রতিটি যুদ্ধোপকরণ ব্যবহারে যত্নশীল হতে হবে। সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেওয়ার সময় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার আধুনিক ও প্রতিরোধক ক্ষমতা সম্পন্ন বাহিনী হিসেবে বিমান সেনাদের আগামীর জন্য গড়ে তুলছে। একটি স্বাধীন সার্বভৌম দেশের আকাশসীমাকে নিরাপদ ও শত্রুমুক্ত রাখার দায়িত্বে থাকে বিমান বাহিনী। এই বাহিনীর কার্যক্রম পরিচালনা হয় বিভিন্ন বিমান ঘাঁটি থেকে। বিমান বাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়ায় 2013 সালে পূর্ণাঙ্গ ঘাঁটি হিসেবে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু। রোববার সকালে এই ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড তুলে দেন সরকার প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে কুর্মিটোলায় চৌকস বিমান সেনাদের প্যারেড পরিদর্শন শেষে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন তিনি। এ সময় দক্ষ বৈমানিকরা MiG-29 সহ বেশ কয়েকটি যুদ্ধ বিমানের ফ্লাইপাস্ট পরিচালনা করেন। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা তুলে দেওয়ার মাধ্যমেই সম্পন্ন হয় ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান কার্যক্রম। দেশ ও জাতির উন্নয়ন কর্মকাণ্ডে আরো এরপর সংক্ষিপ্ত ভাষণে প্রতিটি যুদ্ধ উপকরণ ব্যবহারে বিমান সেনাদের যত্নশীল হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আপনাদের গড়ে উঠতে হবে একজন দক্ষ আদর্শ বিমান সেনা হিসেবে। জনগণের কষ্টার্জিত অর্থের বিনিময়ে সংগৃহীত বিমান, রেডার, যুদ্ধোপকরণের কার্যকর ব্যবহার ও রক্ষণাবেক্ষণে আপনাদের হতে হবে অধিকতর যত্নবান।
তিনি বলেন, বিমান বাহিনীর আধুনিকায়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে আওয়ামী লীগ সরকার। 2000 সালে যখন আওয়ামী লীগ সরকার আসে তখন বিমান বাহিনীতে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক MiG-29 যুদ্ধ বিমান এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রেডার সংযোজন করি। ফোর্সেস গোল 2030-এর আলোকে আমরা বিমান বাহিনীকে একটি আধুনিক ও প্রতিরোধক ক্ষমতা সম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আধুনিকীকরণ কার্যক্রমের ফলে আগামীতে বিমান বাহিনী উচ্চতর কারিগরি ও পেশাগত ক্ষেত্রেও দক্ষতার স্বাক্ষর রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমান বাহিনী একটি উচ্চতর কারিগরি বাহিনী, যেখানে পেশাগত দক্ষতার গুরুত্ব সবচেয়ে বেশি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফেরত দিতে ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC অস্বীকার করলেও পুরো টাকা ফেরত পেতে আশাবাদী সরকার। প্রয়োজনে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে এই টাকা ফেরত আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সচিবালয়ে আইনমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় অর্থমন্ত্রী আরও জানান, চুরি যাওয়া অর্থের মধ্যে 29 মিলিয়ন টাকা জব্দ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ঘটনা গেল ফেব্রুয়ারির। হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 10 কোটি 10 লাখ ডলার চুরি হয়। এর মধ্যে 8 কোটি 10 লাখ ডলার চলে যায় ফিলিপিন্সের রিজাল ব্যাংকে। এরপর দফায় দফায় নেওয়া উদ্যোগের ফলে গেল মাসে 1.5 কোটি ডলার ফেরত দিয়েছে রিজাল ব্যাংক। পাওনা এখনো আরো প্রায় 6 কোটি ডলার। সে অর্থ উদ্ধারে সরকার নানা প্রক্রিয়ায় দেশটির সঙ্গে দেন দরবার করছে। তবে সম্প্রতি রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে চুরি যাওয়া অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে নিজেদের দায় অস্বীকার করার ঘটনায় প্রেক্ষাপট পাল্টে যায়। ফিলিপিন্সে সফর শেষে দেশে ফিরেই তাই অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন আইনমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, এই অর্থের ব্যাপারে বাংলাদেশের নৈতিক অবস্থান শক্তিশালী, তাই সরকার চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদী। চুরির টাকা কি করে একটা ব্যাংকের সম্পদ হতে পারে? when you know এটা চুরির টাকা, কিভাবে চুরি হয়েছে ম্যাটেরিয়াল। সো রিজার্ভ ব্যাংকের কথাবার্তা এগুলো আমরা মোটেই গ্রাহ্য করছি না। এই সময় মন্ত্রী জানান, চুরি যাওয়া অর্থের মধ্যে 29 মিলিয়ন টাকা এর মধ্যেই জব্দ করেছে ফিলিপিন্সের সুপ্রিম কোর্ট। এই বিষয়ে দেশটির উচ্চ আদালতের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বাংলাদেশের। সুপ্রিম কোর্টের জাজমেন্ট অফ কোর্স অনার করতেই হবে, তবে আশা করা যায় সুপ্রিম কোর্ট উইল রিকনসিডার ইট এবং যার এই টাকাটা পাওনা তাদের দেবেন। সো দ্যাটস অ্যাবাউট দিস 21 মিলিয়ন। আর বাকি যেটা ওই রিজার্ভ ব্যাংক নিয়েছে সেটার জন্য তারা লায়াবল এবং উই শ্যাল পারসিউ। তবে চুরি যাওয়া পুরো টাকা ফিরে পেতে ঠিক কতদিন লাগতে পারে এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি অর্থমন্ত্রী। পাবো তো বটেই, কখন পাবো জানি না। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগে পুড়ে গেছে 5 শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের চেষ্টায় 2 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে, লেপ্তশোকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কড়াইল বস্তিতে হঠাৎ আগুন লাগে। কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। পরে আরো 3টি ইউনিট যোগ হয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই 5 শতাধিক ঘর ও দোকান। সব হারিয়ে এখন চারিদিকে অন্ধকার দেখছেন বস্তিবাসী। আমাদের এখানে ফ্রিজ, টিভি, সবই আসলো, এখানে কিছু পাই নাই। আর সমুদ্রে করার না টাকা আসলো 5 লাখ, এগুলো কিছু পাই নাই। নদীর থেকে আগুনটা যখন রুমের ভিতরে চলে আসছে তখন তো সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত, জিনিসের প্রতি কোনো নাই। এখানে বাসা বাড়ির টাকা পয়সা স্বর্ণ টর্ণ যা আছিল সব এক জায়গায়, সব এই জায়গায় আছিল। ঘরে ফ্রিজ টিরিজ সবই ছিল, সব দুনিয়ার জিনিস ছিল। 3 লাখ টাকা ছিল। পরশুদিন আমার আম্মু চাকরি করছে, ওই জায়গা থেকে নিয়ে আসছে শুধু। আসলে এসে কিচ্ছু হয় নাই, কোথায় থাকবো জায়গাও তো নাই। আগুন লাগার সময় বস্তির বেশিরভাগ বাসিন্দা নিজ নিজ কর্মস্থলে থাকায় হতাহতের খবর পাওয়া না গেলেও গুরুতর আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীর বরাতে ফায়ার সার্ভিস জানায়, তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত। ভলেন্টিয়ারদের সাথে যে এখানকার যে বাসিন্দা আমাদেরকে সহযোগিতা যদি না করতো, তাহলে আমার মনে হয় যে আরো 400-500 কেন আরো 4-5 হাজার ঘর পুড়ে যেতে পারতো। যথেষ্ট ভলেন্টিয়ারদের সাথে এখানকার যারা হয়তো সহযোগিতা করাতে আমরা অনেক দূরে
পানিবাড়ি গাড়ি রেখে অনেক দূরে এবং পাম্প টেনে নিয়ে গোদারাঘাটে ব্যবহার করে আমরা এখনো অগ্নি নির্বাপনে ড্যাম্পিং কাজ চালিয়ে যাচ্ছি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এখানে যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে বলেছি যে সন্ধ্যায় বা রাতে আমরা খাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা এই মুহূর্তে যারা, এবং ইনশাল্লাহ আমরা এটা করব। তারপরে আমরা দেখি কি করি। সব জায়গাতেই তো আমরা সাহায্যের হাত বাড়িয়েছি। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। সিলেটে জালিয়াতির মামলায় ব্যবসায়ী রাগিব আলী ও তার ছেলের বিরুদ্ধে চার্জ গঠন। অপর এক মামলায় 6 জনের সাক্ষ্য গ্রহণ। প্রতি বছর অর্ধেকের বেশি আসন খালি থাকছে দেশের বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অনুন্নত প্রাতিষ্ঠানিক কাঠামো এবং বাণিজ্যিক মনোভাবের কারণে এমনটা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আইন সংস্কার না করায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। আশরাফুল ইসলামের ক্যামেরায় আজহারের ইবনের রিপোর্ট। পুরান ঢাকায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পেয়েছে 1993 সালে। সরকারের কাছ থেকে 3000 আসনের অনুমতি নিলেও বিশ্ববিদ্যালয়টিতে গেল শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে মাত্র 138 জন। বর্তমানে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা 350 এর মতো। এভাবে শতকের কিংবা 1000-এর ঘরে শিক্ষার্থী নিয়ে চলছে দেশের কমপক্ষে 32টি বিশ্ববিদ্যালয়। প্রতি বছরই যে প্রতিষ্ঠানগুলোতে অপূর্ণ থাকছে গড়ে 57% আসন। ইউজিসির সর্বশেষ তথ্য মতে স্নাতক ও স্নাতকোত্তর মিলে আসন সংখ্যা যেখানে প্রায় 2,80,000, সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা 1,20,000-এর মতো। কিন্তু কেন নির্ধারিত আসনের বিপরীতে শিক্ষার্থী পাচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলো? অনেকগুলো ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসে জমি কিনেছে, স্থায়ী ক্যাম্পাস করেছে, অনেকে পুরোপুরি শিফট হয়েছে, অনেকে আংশিক শিফট হয়েছে। তো সেদিক থেকে ইউনিভার্সিটি উদ্যোক্তা পরিবারেরও মূল লক্ষ্যটা ছিল এখন বা আছে স্থায়ী ক্যাম্পাসের দিকে। শুধু মেয়েদের জন্য আজকে যদি আমরা এটা খুলে দেই যে ছেলে মেয়ে আসতে পারবে, তাহলে কিন্তু আমি জানি যে অনেক আমরা ছাত্রছাত্রী পাবো। অবশ্য শিক্ষার্থীরা বলছেন ভিন্ন কথা। বিএ শেষ করে যদি এটাতে কোনো ভালো কোনো সেক্টরে জব না করতে পারি তো এটাতে পড়াশোনার কোনো মানেই হয় না। অনেক প্রতিষ্ঠান এই ইউনিভার্সিটিগুলোর নাম শুনলেই অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টই করে না। শিক্ষাবিদরা বলছেন এমন পরিস্থিতিতে শীঘ্রই যথাযথ পদক্ষেপ না নিলে দীর্ঘমেয়াদে বড় ক্ষতির মুখে পড়বে বেসরকারি খাতের উচ্চশিক্ষা ব্যবস্থা। সিট সংখ্যা বাড়িয়ে 3টা সেমিস্টারে ভর্তি করে তাদের ফিস দিয়ে ইউনিভার্সিটিকে রান করানোর একটা চেষ্টা করা হয়। সেটা আসলে ইউনিভার্সিটি রানও করা হয় না, কোয়ালিটিও মেনটেন করা ডিফিকাল্ট হয়। নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থের অভাবে সেখানে ভর্তি হতে পারে না, আবার সাইনবোর্ড সর্বস্ব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যায় না। গুণগত মান ধরে নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিতে হবে। তবে ইউজিসি বলছে আইনগত সীমাবদ্ধতার জন্য ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমরা এখন যে আমাদের আইনের কাঠামো আছে সেই কাঠামোর ভিত্তিতে আমরা সরাসরি কোনো এক্সিকিউটিভ সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের তো আইনগত কাঠামো যেটা সেটা ঠিক করতে হবে, টার্মস অফ রেফারেন্স ঠিক করতে হবে, টাস্ক ফোর্স যেটা আছে সেটাকে যদি কার্যকর করি তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়। কিন্তু 1992 সাল থেকে 2011 পর্যন্ত এ 2 দশকে অনুমোদন পেয়েছে 52টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এরপর 2012 থেকে 2016 এই 5 বছরেই অনুমোদন দেয়া হয়েছে 43টি নতুন বিশ্ববিদ্যালয়ের। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। আগামী 15 ডিসেম্বরের মধ্যে সারা দেশে বিনামূল্যে নতুন পাঠ্য বই পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে ঢাকার মাতুয়াইলে বই ছাপানো কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এরই মধ্যে প্রায় 80% বই দেশের বিভিন্ন জেলা উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। গত বছরের চেয়ে এবছর প্রায় 3 কোটি বই বেশি ছাপানো হয়েছে। প্রেস পরিদর্শন করে শিক্ষামন্ত্রী জানান, সরকার নির্ধারিত কাগজের বাইরে অন্য কোনো কাগজ ব্যবহার করলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 30,81,82,245টি বই আমাদেরকে দিতে হচ্ছে। সেই বই আমাদের ছাপা নিশ্চিত হয়েছে এবং আমাদের যেসব বই আমরা প্রথমে শুরু করেছিলাম প্রায় বলা যায় 70-80%, 90% বই স্কুলেই পৌঁছে গেছে। আর কিছু বই আছে যেগুলো পরে ছাপা শুরু হয়েছে, সেগুলো এখন যাচ্ছে। তাই এখন আমাদের প্রতিদিনই বই যাবে। বলতে পারেন আমাদের আগামী 15 দিনের মধ্যে আর কোনো বই বাকি থাকবে না, সব বই আমরা পৌঁছে দেব।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এক মেয়র ও 15 জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন জানিয়ে জাসদের মেয়র প্রার্থী মুসলিম উদ্দিন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর আগে শর্ত না মানার কারণে এক মেয়র প্রার্থী এবং 10 জন কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। এর মধ্যে 7 জন এই বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করলে 6 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আগামীকাল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নারায়ণগঞ্জের কয়েকটি এলাকা ঘুরে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভী। তবে তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেশ কয়েকটি ওয়ার্ডে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন আইভী। তাকে শুভেচ্ছা জানাতে রাস্তায় নামেন নেতাকর্মীরা। আইভী বলেন, সিটি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে কোনো বিভেদ নেই। এদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, সিটি কর্পোরেশন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন আইভী। উনি এত আচরণবিধি অহরহ লঙ্ঘন করছে। আমার কাছে খবর আছে যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে উনি বিভিন্ন জায়গায় এই নির্বাচনী তার স্বার্থে ব্যবহার করছে, যেটা বেআইনি। অন্য প্রার্থীরাও কথা বলছে, কেউ তো বসে নাই। আমাদের মাত্র 17 দিন সময়, 17 দিনে কিন্তু 27টা ওয়ার্ড কভার করা যায় না। আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। এখন মানুষ যদি আবেগ থেকে কিছু করে, সেটা সাধারণ মানুষ। আমি শয়ে মানুষকে থামায় রাখা আমার পক্ষে সম্ভব না। আমি আমার নেতাকর্মীদের বাসায় আসছি, তাদের সাথে আমি আমার নির্বাচনী কৌশল নির্ধারণ করছি। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্ধারিত সময়ে আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে 14 দলের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বর্তমান মহামান্য রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন এবং যার অধীনে আগামী নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়া তিনি আবার রাজনীতিতে পরিস্থিতি ঘোলাটে করতে যাচ্ছেন। তিনি যে একটি প্রস্তাব দিয়েছেন, এটি একটি অন্তঃশূন্য প্রস্তাব, যার মধ্য দিয়ে তিনি আবার নতুন করে এটি চক্রান্তের আভাস আমরা পাচ্ছি। সন্ধ্যার সময় আরো থাকছে শ্রদ্ধা আর ভালোবাসায় কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ট্রোকে বিদায়। দেহভস্য সমাহিত করা হবে সান্তিয়াগোতে। এবং ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট কাটার মাস্টার মুস্তাফিজ। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ থেকেই মাঠে নামতে প্রস্তুত, জানালেন বিসিবি চিকিৎসক। সিলেটের ব্যবসায়ী রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে দায়ের করা জালিয়াতির মামলার চার্জ গঠন করা হয়েছে। দুপুরে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এই আদেশ দেন। পরে একই আদালতে ভূমি মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতির আরও একটি মামলায় 6 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, সিলেটে 423 একর দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগানের নামে দখল করে নেয়ায় 2005 সালে রাগিব আলীর বিরুদ্ধে 2টি মামলা করা হয়। তারই একটিতে আজ চার্জ গঠন করা হয় রাগিব আলীর বিরুদ্ধে, অন্যটিকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এর আগে মামলাগুলো সক্রিয় করা হলে 10 অক্টোবর ভারতে পালিয়ে যায় রাগিব আলী। 24 নভেম্বর ভারতে গ্রেফতার করে তাকে বাংলাদেশে ফেরত আনা হয়। আদালত নথিপত্র পর্যালোচনা করে এবং উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাদের অব্যাহতি প্রার্থনা নামঞ্জুর করে চার্জ গঠনের আদেশ দিলে আমরা রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করি এবং অন্য মামলা যেটা রাগিব আলীর বিরুদ্ধে এই নামজারির অনুমতি দেওয়ার জন্য যে পত্র দেওয়া হয়েছিল, সেই পত্র জালিয়াতির আজকে আমরা 14 জন সাক্ষীর মধ্যে 11 জন সাক্ষ্য সমাপ্ত করতে পেরেছি। রাজধানীর বিমানবন্দর থেকে রাজুকের ঝিলমিল প্রকল্প পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট ও চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত 4 লেন সড়ক প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংককে অনুরোধ করেছে বাংলাদেশ।
সকালে সচিবালয়ে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পারালকার জানান, আগামী জানুয়ারি মাসের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্বব্যাংক। বিআরটি এখন 3টা ফেজে তারা এয়ারপোর্ট থেকে ঝিলমিল পর্যন্ত করতে চায়। এর মধ্যে ফার্স্ট ফেজ হবে এয়ারপোর্ট থেকে মহাখালী পর্যন্ত। এখানে $250 মিলিয়ন একটা লোনের বিষয় আছে। আমি তাকে বলেছি যে লোনটা যেন তাড়াতাড়ি অ্যাপ্রুভাল দেওয়া এবং রিলিজ করা হয়, যাতে আমরা আমাদের প্রজেক্টটা এক্সপেডাইট করতে পারি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে 2টি প্রস্তাব দিয়েছে। 2টি বিষয়ে আমরা আন্তরিক। আমরা বলেছি প্রস্তাবনা 2টি লিখিত আকারে দিতে, তাহলে আমরা জানুয়ারির মধ্যে বিবেচনা করব। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খাদ্য বান্ধব কর্মসূচি সহ অন্য বিভিন্ন কর্মসূচির জন্য বাংলাদেশ এখন অন্যদের কাছে অনুকরণীয়। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য বর্তমান সরকারকে জনগণ আবার ক্ষমতায় দেখতে চায়। সকালে যশোর শিল্পকলা একাডেমিতে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে জনসচেতনতার শীর্ষক এক কর্মশালায় বক্তব্য রাখেন তিনি। ওই উপাদান থেকে শুরু করে আপনাদের প্যাকেটজাত থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত নিরাপদ রাখতে হবে, পরিষ্কার কথা। যার জন্য এই আইন। ভবিষ্যতে আমরা ভ্রাম্যমাণ ল্যাবরেটরি করব। সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করার জন্য যে কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রী করছেন, এই কাজগুলো অনেক দেশই আজকে অনুকরণ করে। খাদ্যবান্ধব কর্মসূচি এবং অন্যান্য কর্মসূচিগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা যদি নিরাপদ খাদ্যের ব্যবস্থা করতে পারি, খাদ্য নিরাপত্তা দিতে পারি আমার বাংলাদেশের 16 কোটি মানুষকে, এই কর্মসূচিগুলোই ইনশাল্লাহ আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রীর আসনে বসাবে, এই কর্মসূচিগুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পায়ের নিচে মাটি নেই বলেই রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে পারছে না সরকার। মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের এদেশে সাময়িক আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের ফিরিয়ে দিতে কূটনৈতিক তৎপরতা চালানোর দাবিও জানান তিনি। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, 93 সালে প্রায় 1 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। সেদিন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের নৌকা ফেরত দেননি। মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করার জন্য সেনাবাহিনীর একটি ব্রিগেড তিনি সীমান্তে মোতায়েন করেছিলেন। আজকের এই সরকার তারা কোনোভাবেই কোমর সোজা করে সত্যিকার অর্থেই বাংলাদেশের যে চেহারা, সেই চেহারা নিয়ে দাঁড়াতে পারছে না এই জন্যে যে তাদের পায়ের নিচে মাটি নেই। যেহেতু অন্যের উপরে নির্ভরশীল, তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজেদের কিছু বলার শক্তি নেই, জনগণের উপরে তাদের ভিত্তি নেই। বিজ্ঞাপন প্রচারে গ্রহণযোগ্য সময়সীমা নির্ধারণ ও যৌক্তিক হারে নাটকের বাজেট করার দাবি জানিয়েছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। এ সময় ভারতে বাংলাদেশের চ্যানেল চালু এবং বাংলাদেশি চ্যানেলগুলোর সঙ্গে ভারতীয় চ্যানেলের অসম ডাউনলিংক ফি পুনর্নির্ধারণের দাবি জানানো হয়। 60,000 থেকে 80,000 টাকা দিয়ে আমরা 10 লাখ টাকা অনুষ্ঠানের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। এই ক্ষেত্রে যৌক্তিকভাবে বাজেট বাড়াতে হবে। এবং দ্বিতীয়টি হচ্ছে বিজ্ঞাপন। 20 মিনিটের একটি সিরিয়ালে যদি 17 মিনিটের বিজ্ঞাপন দেওয়া হয়, তাহলে কোন দর্শক আমাদের নাটক দেখবে? আমরা কোনো বিদেশি চ্যানেল বন্ধ করার কথা বলছি না। আপনি যদি ডাউনলিংক ফি 6 কোটি টাকা বাংলাদেশে করেন, আমাদের যে চ্যানেলগুলো আছে 40 থেকে 50টা হচ্ছে ইন্ডিয়া চ্যানেলের ডাউনলিংক চ্যানেল। এই 50কে আপনি 6 কোটিতে পূরণ দেন, এই 300 কোটি টাকা কেউ ডাউনলিংক করবে না, অটো প্রসিডিউরটা বন্ধ হয়ে যাবে। দেশের বাইরের খবর। শ্রদ্ধার ভালোবাসায় বিদায় জানানো হলো কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোকে। কিছুক্ষণের মধ্যেই তার দেহভস্য সমাহিত করা হবে জন্মস্থান সান্তিয়াগোতে, যেখানে শায়িত আছেন স্বাধীনতা আন্দোলনের নেতা হোসে মার্তি সহ কিউবা বিপ্লবের বহু কাণ্ডারি। ফিদেলের দেহভস্য সান্তিয়াগোয় পৌঁছানোর সময় রাস্তার দুপাশে লাখ লাখ মানুষের ঢল নামে। এ সময় অশ্রুসিক্ত লাখো মানুষ স্মরণ করলেন প্রিয় নেতাকে। শেষ বিদায় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ভাই রাউল ক্যাস্ট্রো অঙ্গীকার করেন ভাইয়ের দেখানো পথে কিউবাকে এগিয়ে নিয়ে যাবেন তিনি। অনুষ্ঠানে ভেনেজুয়েলা, নিকারাগুয়া, বলিভিয়ার প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন।
ইনজুরি থেকে সেরে উঠে ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ থেকে মাঠে নামতে প্রস্তুত তিনি, এমনটাই জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। গেল জুলাইয়ে ইংলিশ কাউন্টি থেকে ইনজুরি নিয়ে ফেরা মুস্তাফিজ পুনর্বাসন প্রক্রিয়ায় অধীনে ছিলেন দীর্ঘদিন। এতদিন ছোট রান আপে কম গতিতে বোলিং করলেও আজ লম্বা রান আপ ও পূর্ণ গতিতে বোলিং করেছেন তিনি। বিসিবি একাডেমি গ্রাউন্ডে সকালে 5 ওভার বোলিং করার পর বিশ্রাম নিয়ে আরও 4 ওভার বল করেছেন কাটার মাস্টার। বোলিং করার সময় ইনজুরি আক্রান্ত কাঁধে কোনো ব্যথা অনুভব করেননি তিনি। অলমোস্ট 80 to 90% ইন্টেন্সিটিও অ্যাচিভ করেছে। আমাদের যে ট্রেনার তত্ত্বাবধানে কাজ করেছে, ট্রেনার খুবই খুশি ওর অগ্রগতিতে। একটা প্লেয়ার যদি 90% ইন্টেন্সিটিতে প্র্যাকটিসে বল করতে পারে, আমরা ধরে নিই যে ও ম্যাচ সিচুয়েশনে আসলে ওর পুরোটাই সামর্থ্য ঢেলে দেবে। সো আমরা এখানে ওর 90% অগ্রগতিতে যথেষ্ট সন্তুষ্ট এবং আমরা আশাবাদী যে ও পুরো ফিটনেসে ফিরে পেয়েছে। সন্ধ্যার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বজনহারা 20 পরিবারের সংবাদ সম্মেলন, অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, গুম নয়, অনেকেই আছেন আত্মগোপনে। দুর্বৃত্তদের সঙ্গে হাত মিলিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি একটি চক্র অপহরণ করছে প্রবাসী শ্রমিকদের, আদায় করছে মুক্তিপণ, ভুক্তভোগীর রোমহর্ষক বর্ণনা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধু ঘাঁটিকে জাতীয় পতাকা প্রদান। বাংলাদেশের রিজার্ভ চুরির অর্থ ফেরত না দেওয়ার সিদ্ধান্তে ফিলিপিন্স গণমাধ্যমের কঠোর সমালোচনা। দায় প্রমাণিত, তাই ফেরত দিতে বাধ্য বললেন অর্থমন্ত্রী। রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 5 শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 14টি ইউনিটে 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। টাকা পয়সা অনেক কিছুই ছিল, কিচ্ছু নিতে পারি না, আমরা কিচ্ছু নিয়ে গেলে জান নিয়ে গেছি। এবং প্রতি বছর অর্ধেকের বেশি আসন খালি থাকে বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বাণিজ্যিক মনোভাবকে দুষছেন শিক্ষাবিদরা, আইনি দুর্বলতায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছে ইউজিসি। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।